Welcome to Radio Mirchi 98.3 FM Kolkata's audio presentation, Sunday Suspense. On Sunday Suspense, we bring you dramatic readings of some of the classic stories of Bangla literature. Stories of suspense, crime, horror, and the supernatural. Happy listening. সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ ইটস হট। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য গজেন্দ্র কুমার মিত্রর লেখা মরণের পরেও। গজেন্দ্র কুমার মিত্র জন্মেছিলেন 11 নভেম্বর 1908 সালে। বিশিষ্ট সাহিত্যিক, 50টির বেশি উপন্যাস এবং কয়েক হাজার ছোট গল্প লেখেন। 1936 সালে বন্ধু সুমথনাথ ঘোষের সঙ্গে কলকাতায় মিত্র ও ঘোষ প্রকাশনা সংস্থা স্থাপন করেন। তার গ্রন্থগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য কলকাতার কাছে পৌষ ফাগুনের পালা, পাঞ্চজন্য, ছোটদের জন্য লেখা রামায়ণ। 1994 সালে তার মৃত্যু হয়। আজকের গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত নির্বাচিত ভূতের গল্প এই বইটি থেকে। প্রধান চরিত্রে অমরেশ, সুহাসিনী, শুভ্রাংশু এবং রুচিরা। গল্প পাঠে মীর, দীপ, লাবণ্য এবং রিয়া। গল্পের সূত্রধার মীর। শুরু হচ্ছে মরণের পরেও। মৃত্যু পথযাত্রিনীকে কে আর কটু কথা বলতে চায়? তবু যে অমরেশের মুখ দিয়ে কথাগুলো বেরিয়ে গেল, সে অনেক দুঃখেই। আজ 6 মাস শুয়ে আছে সুহাসিনী। কঠিন রোগ, কিন্তু তাতেও কি স্বভাবের এতটুকু পরিবর্তন হয়েছে? বিয়ের পর এই দীর্ঘ 8টা বছর অমরেশের কেটেছে যেন একটানা একটা দুঃস্বপ্নের মধ্যে দিয়ে। একটু বেশি বয়সেই বিয়ে করেছিল অমরেশ। সে বয়সে রোম্যান্সের লোভে মানুষ ততটা বিয়ে করে না যতটা করে গৃহে শান্তি, শৃঙ্খলা এবং একটু সেবার লোভে। তবু ফুলশয্যার রাতে নতুন বউয়ের সঙ্গে প্রথম পরিচয়। মন কিছু স্বপ্ন দেখেছিল বইকি, কিন্তু সে স্বপ্ন ভাঙতেও বেশি দেরি হয়নি। সামান্য 2-1টা কথার পরই, অপরিচয়ের অন্তরাল দূর হওয়া মাত্র, সুহাসিনী জানতে চেয়েছিল যে বিয়ের আগে অমরেশ কি পরিমাণ প্রেম করে বেরিয়েছিল আর কতগুলি মেয়ের সঙ্গে। সেই সূত্রপাত, কিন্তু শেষ নয়। প্রশ্নটার উত্তর পেয়ে সুহাসিনীর তৃপ্তি হয়নি, অর্থাৎ সংশয় যায়নি। অমরেশের মনেও যে এ প্রশ্ন, এ সংশয় জাগতে পারে, সে কথাটা কিন্তু সুহাসিনী একবারও ভাবেনি। যেন তা অসম্ভব। সুহাসিনী সমস্ত সংশয়ের ঊর্ধ্বে সিজারের পত্নীর মতো। অথচ তারপর থেকে একদিনও অমরেশকে সে শান্তি দেয়নি। ওদিকে চেয়েছিলে কেন? ওদের বাড়ির সেই ঠিঙ্গি অসভ্য মেয়েটা বুঝি জানলায় ছিল? অতই মা ঠাকুরছির বাড়ি যাওয়া কেন? ওর ননদ বুড়িকে দেখে বুঝি আর আশ মেটে না? এতক্ষণ কোথায় ছিলে? অফিসে তো তোমাদের ছুটি হয় 5টায়। তুমি 9টা পর্যন্ত অফিসে ছিলে। কাকে বোকা বোঝাও বলো তো? আমি যেন কিছুই বুঝি না। না, আজ আবার এত দেরি কেন? আজ তো অফিস নেই। বায়োস্কোপে গিয়েছিলে? তা তো যাবেই, আমাকে নিয়ে যেতেই তো তোমার যত সময় নষ্ট। না, কি বললে? বন্ধুরা জোর করে নিয়ে গিয়েছিল? কে বন্ধু? কে বন্ধু? কে? সমস্যা নিশ্চয়। বেবিটা সঙ্গে ছিল তো? আর বলতে হবে না, সেই জন্যই এত দেরি। বললেই পারতে 8:30টায় শো ভাঙে, বাড়ি ফিরলে রাত 9:30টায়। তো তারপর কতগুলো টাকা বেবির পেছনে খরচ করলে? বাজারে গিয়েছো তো সেই কখন? 1 ঘন্টা ধরে বাজার? না না না, অমনি যাবার পথে আরতিদের বাড়িতে চা খেয়ে যাওয়া হলো নিশ্চয়ই, তাই না? সহস্র প্রশ্নের মধ্যে কয়েকটি তুলে দেওয়া হলো। বেশি বলার প্রয়োজন নেই। অনেকেরই এসব প্রশ্নের সঙ্গে পরিচয় আছে। নিজের মনের মাধুরী মিশায়ে বাকিগুলো তৈরি করে নেবেন।
তবে শুধু যদি প্রশ্ন হতো তো অত ভাববার কিছু ছিল না। ঝি 4 মাসের বেশি রাখবার উপায় নেই, যেমন করেই হোক তাকে তাড়াবেই সুহাসিনী। তা কে জানে যুবতী, কে জানে প্রৌঢ়া। ঘরের জানলা খোলা প্রায় বন্ধ করতে হয়েছিল, সুখের চেয়ে স্বস্তি ভালো এই ভেবে। সুহাসিনী, সুহাসিনী, আরে সুহাসিনী, দরজা খোলো। আর প্রতিবাদ করা বৃথা। মান, অভিমান, কান্নাকাটি, উপবাস এসব অস্ত্র সুহাসিনীর তুনে যেন জোগানো। সুতরাং সব আশাই অমরেশ বিসর্জন দিয়েছিল। অশান্তির ভয়ে তার মানসিক অবস্থা এমন হয়েছিল যে বাস করবার মতো একটা কুয়ো পেলেও সে বেঁচে যেত। তারপর এই অসুখ, এ তো আরো অসহ্য। কোনো কাজ নেই, শুয়ে শুয়ে শুধু স্বামীকে সন্দেহ করা ছাড়া। সেবা করার জন্য যে কোনো আত্মীয়াকেই আনায়, তার সঙ্গে ঝগড়া বাঁধিয়ে বসে সুহাসিনী। পথ্য না খাওয়া, ওষুধ না খাওয়া, এ তো অমোঘ অস্ত্র। শুধু পাগল হয়ে যেতে বাকি ছিল অমরেশের। ইদানিং সে সমস্ত মনে প্রাণে প্রতীক্ষা করত স্ত্রীর মৃত্যুর, যদিও প্রার্থনা করতে তার সংস্কারে বাধ্য। মনের কাছে সে কিছুতেই স্বীকার করতে চাইত না যে সে স্ত্রীর মৃত্যুই চাইছে। সবচেয়ে মজা এই, ওর এই মনোভাব সুহাসিনীও জানত। প্রায় বলতো, ওগো, আর দেরি নেই। আমি মরলে যে তোমার শান্তি হয় তা আমিও জানি। আর কটা দিন হই তো এলো। এতদিন পারলে আর কটা দিন ধৈর্য ধরে থাকো। আমার শেষ হয়ে এসছে। যাই, তারপর যত খুশি মজা লুটো। তখন তো আর বলতে আসবো না। এই কটা দিন আর সহ্য হচ্ছে না। এত তাড়া, এত তাড়া তোমার। সেদিনও কথাটা উঠেছিল এই প্রসঙ্গেই। কেউ নেই সেবা করার। অমরেশেরও আর অফিস কামাই করা সম্ভব নয়। সে প্রস্তাব করেছিল একটা নার্স রাখার। সুহাসিনী যেন জ্বলে উঠেছিল একেবারে। হ্যাঁ, তার কমার নেশা জমবে কেন? আমি এ ঘরে পড়ে পড়ে শুষবো, আর উনি পাশের ঘরে নার্সকে নিয়ে ফুর্তি করবেন। আর হয়তো বড়জোর মাসখানেক আছি, তাও তোমার সহ্য হচ্ছে না? দগ্ধে দগ্ধে না মারলে আর চলছে না বুঝি? ও কি পিশাচ তুমি! মরার ওপর খাড়ার ঘা দিতে একটু মায়া হয় না? মরবার পর যা করবে তুমি তা তো বুঝতেই পারছি। শেষ কটা দিন একটু শান্তিতে থাকতে দাও। তবে তাও বলে রাখছি, মনে করো না আমি মরে তোমাকে অব্যাহতি দেব। সারা জীবন জ্বালিয়েছ, মরে তার শোধ তুলবো। আবার জন্মাবো, তোমার কাছে কাছেই জন্মাবো। ছায়ার মতন লেগে থাকবো সঙ্গে। যা খুশি তাই করবে, তা করতে দেব না কিছুতেই। অতখানি স্বার্থত্যাগের পর এতটা অকৃতজ্ঞতা পেলে কার মাথা ঠিক থাকে? অমরেশও সামলাতে পারেনি। বলে ফেলেছিল, মরবার পর যদি জন্মাও তো আর মানুষ হয়ে জন্মাবে না, কুকুর বেড়াল হয়েই জন্মাবে। কিংবা যে খল তুমি, সাপ হওয়াই বেশি সম্ভব। অদ্ভুত একটা দৃষ্টিতে ওর মুখের দিকে চেয়ে সুহাসিনী বলেছিল, বেশ তো, তাই না হয় জন্মাবো, কিন্তু তাতেই কি রেহাই পাবে ভেবেছ? দেখে নিও, দেখে নিও তুমি। কিন্তু এসব তো কথার কথা, মনে করে রাখবার কথাও নয়, কেউ মনে রাখেও নি। কথাটা বলার দিন আষ্টেকের মধ্যেই সুহাসিনীর মৃত্যু হয়েছিল। স্বস্তির নিঃশ্বাস, মুক্তির নিঃশ্বাস ফেলে বেঁচেছিল অমরেশ ঠিকই, তবু একটু দুঃখও হয়েছিল স্ত্রীর জন্য। বেচারি, ওই কি অশান্তি কম পেল? চিরজীবন যে ঈর্ষার আগুন অমরেশকে ঘিরেছিল, তা কি ওকেও পোড়ায়নি? জীবনে শান্তি যে কেমন তা তো অনুভবই করতে পারল না কখনো। যে স্বামীকে সে একদণ্ড চোখের আড়ালে রেখে স্বস্তি পেত না, তাকেই চিরকালের মতো ত্যাগ করে চলে যেতে হল। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা প্রায় সঙ্গে সঙ্গেই আবার বিয়ের প্রস্তাবটা এনেছিলেন। সত্যি
এমন কিছু বয়স হয়নি। 40-41 বছরে আজকাল অনেকেই প্রথম বিয়ে করে। ঘরেও তো লোক চাই একটা, শুধু চাকর বাকরের ভরসায় তো আর থাকা যায় না। বলতে গেলে সারা জীবনটাই তো পড়ে রইল। কিন্তু অমরেশ কারুর কোনো কথাই শোনেনি। বাবা, আবার অনেক কষ্টে রেহাই পেয়েছে সে। মুক্তির আনন্দে সে যেন পাগল হয়ে উঠেছে। শুধু যখন খুশি এবং যত খুশি বাইরে ঘোরা, আর যত রাত্রি ইচ্ছে বাড়ি ফেরার মধ্যে যে এত আনন্দ আছে, কে জানতো? একবারেই যথেষ্ট শিক্ষা হয়ে গেছে তার, আর দরকার নেই ধন্যবাদ। খাওয়া দাওয়া, তার জন্য তো হোটেল আছে। অসুখ বিসুখ, হাসপাতালের অভাব কি? না হয় পেভমেন্ট তো কেউ ঘোচায়নি। মরবার পরের কথা সে ভাবে না। যেখানে মরবে তারাই গন্ধ হবার ভয়ে যেমন করে হোক লাশ সরাবার ব্যবস্থা করবে। তবে এ তো প্রথম আনন্দের উন্মত্ততা। এ কেউ বিশ্বাস করেনি, শুধু এইটে বুঝেছিল যে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। বছরখানেক পরে পুজোর সময় বেশি ছুটি নিয়ে রাজগীরে গেল অমরেশ। সেখানে ঠিক ওর পাশের বাংলোতে যিনি ভাড়া ছিলেন সেই শুভ্রাংশুবাবুর সঙ্গে হঠাৎ খুব ভাব জমে গেল। ওরা একসঙ্গে কুণ্ডে স্নান করতে যায়, অত ভোরে এবং অত রাতে। আর কেউ যেতে চায় না। দুজনের রুচির সঙ্গে দুজনের মিল হওয়াতে ক্রমে অন্তরঙ্গতা বেড়ে গেল। শুভ্রাংশুবাবুর 24-25 বছরের বোনটির সঙ্গে পরিচয় হতেও খুব একটা দেরি হল না, এবং সেই বোনটি রুচিরা শিগগিরই আবিষ্কার করল যে একটি বাচ্চা চাকরের ওপর অমরেশের গৃহস্থালির ভার। সে রান্না করে অখাদ্য, চা করে জলের মতো, এবং কোনো কাজটাই ভালো করে করতে পারে না। ফলে প্রত্যেক দিনই একটা দুটো পদ ও বাংলো থেকে এ বাংলোতে এসে পৌঁছতে লাগলো। সকালে, দুপুরে, বিকেলে এবং সন্ধ্যায় চায়ের কাপ নিয়ে রুচিরা নিজেই আসত। একদিন দুদিন ছাড়া ও বাংলোতেই খাওয়া দাওয়ার নিমন্ত্রণ হতে লাগলো, এবং কয়েকদিন পর থেকেই অমরেশ দেখল যে ওর ঘরকন্যা ও শয্যার বিশৃঙ্খলা ঘুচে গেছে। কে যেন ওর অনুপস্থিতিতেই এসে তার মায়া হস্ত বুলিয়ে সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে যায়। ঋষিরা একেই বোধহয় মহামায়ার ফাঁদ বলেছেন। অমরেশের অত তিক্ত অভিজ্ঞতা সত্ত্বেও সে আবার রুচিরাকে নিয়ে গৃহস্থালী পাতবার কথা ভাবতে লাগল। সুবিধেও হয়ে গেল খানিকটা। কথাটা ওপক্ষ থেকেই প্রথম উঠল। শুভ্রাংশু একদিন বলেই ফেলল, এমন করে আর কতদিন চলবে অমরেশ বাবু? আরেকবার সংসার পাতুন। দেখুন, বলেন তো, আমরা তো আপনাদেরই পাল্টি ঘর। রুচিরাও কিছু খারাপ মেয়ে নয়। হ্যাঁ, লেখাপড়াও কিছু জানে, গৃহস্থালীর কাজ যেটা আপনার বেশি দরকার সেটার সার্টিফিকেট ওকে বোধহয় আপনি দিতে পারবেন। হ্যাঁ। অমরেশ আর না বলতে পারল না। সে আপনি ভেবে দেখুন, আগে আপনার বোনের মত নিন। আমার মতো প্রৌঢ়কে, অবশ্যই একটা বাড়িও আছে কলকাতায়, মোটা মাইনের চাকরিও করি, তবু আমাকে ওর পছন্দ হবে কি? বিলক্ষণ, ও কি আর কচি খুকি? কথাটা রাতে কুণ্ড থেকে ফেরবার পথে হয়েছিল। অন্ধকার নির্জন রাস্তা তার মনে মোহ বিস্তার করেছিল রুচির আর চিন্তাকে ঘিরে। অমরেশ লঘু মনেই বাসায় ফিরল। ঘরে ফিরে দেখল বিছানাটি পরিপাটি সাজানো, কাপড় জামা গুছিয়ে কিছু বাক্সয় কিছু আলনায় তোলা হয়েছে। আলোটি পরিষ্কার ঝকঝক করছে। তৃপ্তি ও কৃতজ্ঞতায় অমরেশের মন ভরে গেল। তিক্ত অভিজ্ঞতার আশঙ্কা চলে গেল বহু দূরে। রাতে খাওয়ার আগে ও বাড়ি থেকে মাংস এবং মিষ্টি এসে পৌঁছতে আরো ভালো লাগলো। এমনই জীবনসঙ্গিনী তো মানুষের কাম্য। অমরেশও তো তাই চেয়েছিল। খেতে বসে সবে এক গাল মাত্র রুটি
মাংসের ঝোলে ডুবিয়ে মুখে পুড়েছে অমরেশ। তার স্বাদ ও গন্ধ সমস্ত অনুভূতিকে অধিকতর লালায়িত করে তুলেছে। মাত্র এমন সময় হঠাৎ একটা প্রকাণ্ড বনবেড়াল ওপাশের জানলা দিয়ে লাফিয়ে পড়ল একেবারে মাংসর বাটিটার উপর। কি বাটিটা উল্টে মাংস যেমন পড়ে গেল, আবার লাফিয়ে ফেরবার পথে মিষ্টির প্লেটটাও ভেঙে খান খান হয়ে গেল ওই বেড়ালটির পায়ের আঘাতে। হই হই করে উঠল ওর চাকর রাজু, অমরেশ নিজেও। কিন্তু ততক্ষণে অনিষ্ট যা হবার তা হয়েই গেছে। চোখের নিমেষে যেন ঘটে গেল ঘটনাটা। রুচিরা আর তার বৌদিও ছুটে এলো ও বাড়ি থেকে। উফ, কি কাণ্ড দেখেছেন? অমরেশের কোনো নিষেধ না শুনে ওরা নতুন করে খাবার এনে দিল। ব্যাপারটা তখনকার মতো মিটেই গেল। রাজু বলল, বাপ রে বাপ, বিড়ালটা যেন বাঘের মতো, দেখেছেন বাবু? দেখলেই ভয় লাগে। রুচিরা বলল, সত্যি আজ কদিনই দেখছি জানেন, আমাদের বাড়ির আনাচে কানাচে ঘুরছে। অবশ্য আমাদের অনেক লোক থাকে বলে ঘরে ঢুকতে আর সাহস পায়নি। কি সাহস দেখেছেন, পাত থেকে খেতে চায়। বিড়ালের এমন সাহস তো কখনো দেখিনি। রাতে শুয়ে কথাটা ভাবতে ভাবতেই অমরেশ ঘুমিয়ে পড়েছে। হঠাৎ কি একটা শব্দে ওর ঘুম ভেঙে গেল। কৃষ্ণপক্ষের শেষ রাতের জ্যোৎস্না ঘরে এসে পড়েছে। তার অস্পষ্ট আলোতে অমরেশ দেখল সেই বেড়ালটা ওরই বিছানায় এসে বসেছে এবং ওর দিকে চেয়ে গলায় অদ্ভুত একটা শব্দ করে গর্জন করছে। ঝগড়া করার সময় যেমন শব্দ বার হয় ওদের গলায়, ঠিক তেমনি। দৃশ্যটা এমন অদ্ভুত, এমন অবাস্তব যে দেখা মাত্র ভয়ে চিৎকার করে উঠল অমরেশ। সেই চিৎকারেই বোধহয় ভয় পেয়ে বেড়ালটা পালালো। রাজু ঘুম ভেঙে লাফিয়ে উঠল। কি হলো বাবু? কিন্তু সে উত্তর অমরেশকে আর দিতে হলো না। তার আগেই পাশের বাড়িতে নারী কণ্ঠের একটা আর্তচিৎকার। এরা ছুটে গিয়ে শুনল সেই বেড়ালটাই ঘুমের মধ্যে রুচিরাকে আঁচড়ে দিয়ে গেছে। কোন এক মৃত্যু পথযাত্রিনীর অদ্ভুত অন্তিম দৃষ্টি ভেসে উঠল অমরেশের মানসপটে। মনে করো না আমি মরে তোমাকে অব্যাহতি দেব, আবার জন্মাবো তোমার কাছে কাছেই জন্মাবো, তোমার কাছে কাছেই জন্মাবো, তোমার কাছে কাছেই জন্মাবো। কপাল ঘামে ভরে গেল। হাত দিয়ে সে ঘাম মুছতে গিয়ে দেখল হাত কাঁপছে থরথর করে। অমরেশ আর একদিনও রাজগীরে রইল না। শুভ্রাংশুকে জানালো, শুনুন, জরুরি কাজ পড়েছে একটা। এই সকাল 11টার গাড়িতেই বেরিয়ে যেতে হবে। কিন্তু এমন অকস্মাৎ, এমন ভাবে অনেক কথা রয়ে গেল যে অমরেশ বাবু, এধারের গিয়েই চিঠি দেব আপনাকে, বিচলিত হবেন না। আবার হয়তো ঘুরে আসতেও পারি, কিন্তু আজ আমার মন বড় বিক্ষিপ্ত। আজ আর কিছু বলতে পারছি না, মাফ করবেন। শুভ্রাংশু আর কিছু বলল না, শুধু তার স্ত্রী বলল, আচ্ছা, টেলিগ্রামটা এলো কখন? ভদ্রলোক বিড়ালের ভয় পালাচ্ছেন নাকি? বৌদি যেন কি, আমরা কি সবাই পথের দিকে চেয়ে বসে আছি যে কখনকার টেলিগ্রাম আসছে খবর রাখবো? তা বটে ভাই, আমারই অন্যায় হয়েছে। ট্রেন যায় একেবারে ওদের বাংলোর সামনে দিয়ে। অমরেশ খুব নিরুৎসাহ বিষণ্ণ মুখে রুমাল নাড়ল। রুচিরার ছলছল চোখ দূর থেকেও ওর দৃষ্টি এড়ায়নি। ট্রেনখানা চলে যেতে বোনের মুখের দিকে চেয়ে শুভ্রাংশু বলল, না, এ আবার এক ফ্যাসাদ বাঁধলো দেখছি। কিন্তু কলকাতায় ফিরল না অমরেশ। গভীর রাতেই মধুপুরে নেমে পড়ল। কালীপুর টাউনে ওর এক বন্ধুর বাড়ি আছে। বহুবার অমরেশ এসে থেকে গেছে। মালি ওকে ভালো করেই চেনে, থাকবার অসুবিধা হবে না। তাই বলে অত রাতে তো আর সেখানে যাওয়া যায় না। অবশিষ্ট রাতটুকু
এখানেই কাটাতে হবে। প্ল্যাটফর্মের এক প্রান্তে মালগুলো জড়ো করে রেখে তাতে ঠেস দিয়ে রাজু ঘুমোতে লাগলো। অমরেশের চোখে কিন্তু ঘুম এলো না। সে সেই নিস্তব্ধ প্ল্যাটফর্মেই পায়চারি করতে লাগলো। কত ট্রেন এলো, কত ট্রেন গেল। যখন ট্রেন আসে, যাত্রীদের গোলমাল, কুলিদের বিবাদ, ভেন্ডারদের চিৎকার, সবটা মিলে যে কোলাহল হয়, স্টেশনে যে প্রাণ লক্ষণ জাগে, তাতে খানিকটা অন্যমনস্ক হয় অমরেশ। আবার স্টেশনের আলো স্তিমিত হয়ে আসে এক সময়, কোলাহল যায় স্তব্ধ হয়ে, ওর মনও ফিরে আসে নিজের দুর্ভাগ্যে। কথাটা ভাবছে অমরেশ, সারাদিন ধরেই ভাবছে। এটা কি হলো ওর? শুধু কি ওর ভাগ্যেই যত অঘটন ঘটে? 8 বছরের বিবাহিত জীবনে একদিনের জন্য শান্তি দেয়নি সুহাসিনী, মরবার পরও নিষ্কৃতি দেবে না? এ কি বিদ্বেষ তার, কি অসম্ভব ঈর্ষা! কিন্তু পূব আকাশে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই যেন মনের মধ্যে আশ্বাস পায় একটা। চিন্তাটা সেই শেষ রাতে প্রথম মাথায় এসেছিল, আর ওকে ত্যাগ করেনি। এতক্ষণ ধরে যা কিছু ভেবেছে, চিন্তাটাকে মনে মনে মেনে নিয়েই ভেবেছে। কিন্তু এখন এই ভোরবেলা একটা সংশয়ক্রমে দেখা দিল, সবটাই কাকতালীয় নয় তো? ওটা হয়তো সাধারণ বেড়াল, একটা বুনো বেড়াল। অমরেশের উত্তপ্ত কল্পনাই তাকে সুহাসিনীর স্মৃতির সঙ্গে জড়িয়ে ফেলেছে। না, কাজটা অন্যায় হয়ে গেছে। সামান্য একটা বুনো বেড়ালের ভয়ে চলে এলো সে। এই আধুনিক যুগের সভ্য মানুষ। পায়চারি থামিয়ে জোর করে যেন নিজের মনে বল আনে অমরেশ। রাজুকে ডাকে, এ রাজু, ওঠ, দেখ দেখি একটা এক্কা গাড়ি কিংবা রিক্সা। চল এবার বাড়ি যাই। কালীপুর টাউনে যখন পৌঁছলো, তখন বেশ ফর্সা হয়ে গেছে। মালি ওকে দেখে খুশি হয়েই সেলাম করলো। ফটক খুলে তাড়াতাড়ি মালটালগুলো নামিয়ে নিল। বাবু সেই ঘরেই থাকবেন তো? পূব দিকের ঘরটা, ওটা তো আপনার ভারী পছন্দ। হ্যাঁ বাবু, ওর ঘরটাই আমাকে খুলে দাও। বাগানে শিউলি ফুল ফুটে আছে অজস্র। তার সঙ্গে এখনো জড়িয়ে আছে অসংখ্য রজনীগন্ধার সুবাসের স্মৃতি। হিমেল ভোরের হাওয়ার সঙ্গে সেই মিষ্টি গন্ধ মিশেছিল। মালি কোমর থেকে চাবির গোছাটা বের করে হাতে করে এগিয়ে যায় দরজা খুলতে। পেছনেই অমরেশ, তার পেছনে বিছানা ও সুটকেস নিয়ে রাজু। ঘরটা বন্ধ আছে, দরজা জানলা সব বন্ধ। বোধহয় দীর্ঘকাল ধরেই বন্ধ রয়েছে এমনি। দরজা জানলা খুলে দেবার পর খানিকটা বাইরের বাতাস ঢোকবার আগে আর ওর মধ্যে যাওয়া যাবে না, মনে মনে এরকম ভেবে নিল অমরেশ। কিন্তু হঠাৎ ওর চমক ভেঙে যায় মালির আর্তনাদে। কি হলো? সঙ্গে সঙ্গে এগিয়ে আসে খানিকটা। ও কি? ওরও গলা থেকে একটা আর্তস্বর বেরোয়। ঘরের মধ্যে প্রকাণ্ড কালো কুকুর, রোগা হয়তো কিছুটা, জিভ বার করে হাঁপাচ্ছে এবং কেমন একরকম জ্বলন্ত দৃষ্টি মেলে ওদের দিকে চেয়ে আছে। খানিকটা চেয়ে থাকার পর ওদের পাশ কাটিয়ে দৌড়ে বেরিয়ে গেল কুকুরটা। মালির চোখ দুটো বিস্ফারিত, ভয়ে হাত পা কাঁপছে। কোথা থেকে এলো বাবু কুকুরটা? দরজা জানলা সব বন্ধ। অমরেশেরও বুকের মধ্যেটা হিম হয়ে এসেছিল, কিন্তু তবু সে কণ্ঠস্বরে জোর দিয়ে বলল, ওই যে নর্দমা। ওইটুকু নর্দমার মধ্যে দিয়ে এত বড় কুকুর আসা কি সম্ভব? কবে খুলেছিলে ঘরটা? শেষ সেই সময় হয়তো ঢুকে বসেছিল। খুলেছিলাম সে তো মাস খানেক আগে। তবে হ্যাঁ,
পরশু দুখানা কাগজের দরকার হয়েছিল, তাই একবার খুলেছিলাম। ওই যে তাকের উপর পুরনো খবরের কাগজগুলো আছে, সে আপনি যখন ছিলেন সেই সময় থেকে কাগজগুলো পড়ে আছে ওখানে। কিন্তু সে তো 1 মিনিট বাবু। সেই সময় কখন ঢুকে পড়েছে হয়তো, আর বেরোতে পারেনি, কিংবা নর্দমা দিয়েই ঢুকেছে। ঢোকে ওরা একরকম করে, বেরোতে আর পারে না। নিজেকেই যেন বোঝাতে চায় অমরেশ। দুপুরে ক্লান্ত চোখ বুজে আসে, তবু ভালো করে ঘুম হয় না। রুচিরার ছল ছল দুটি চোখের স্মৃতি, তার সঙ্গে আলো আধারিতে একটা বন বেড়ালের প্রকাণ্ড রুষ্ট মুখ, সুহাসিনীর ঈর্ষা কুটিল ভ্রুভঙ্গি, সবটা যেন স্বপ্নের মধ্যেও তালগোল পাকায়। অবশেষে বিকেলবেলা বাগানে বসে চা খেতে খেতে মন স্থির করে ফেলে অমরেশ। ভাগ্যের সঙ্গে লড়েই দেখবে সে তো কোনো পাপ করেনি কোনোদিন, তবে এ শাস্তি কেন তার? কেন সহ্য করবে সে এই পীড়ন? বিনা দোষে চরম কোনো দণ্ড নিশ্চয়ই বিধাতা তাকে দেবেন না। সে তখনই বসে শুভ্রাংশুকে একটা চিঠি লিখে দিল। যদি কোনো আপত্তি না থাকে এবং রুচিরার মত হয় তো এ বিয়ে সে সৌভাগ্য বলেই মনে করবে। আগামী অঘ্রাণেই তাহলে হতে পারবে শুভ কাজ। এখন এই কার্তিক মাসের কটা দিন অমরেশ মধুপুরে থাকবে। কলকাতার ঠিকানাও লিখে দিল সে। চিঠিখানা ঘামে এঁটে রাজুকে স্টেশনে পাঠিয়ে দিল ওখানের ডাক বাক্সে ফেলে দিয়ে আসতে। তারপর নিশ্চিন্ত হয়ে একখানা বিলিতি নভেলে মন দিল। দিন তিনেক পরেই শুভ্রাংশুর চিঠি এলো। আপনার পত্র পেয়ে সত্যি খুশি হলুম, কিন্তু এধারে এক বিভ্রাট। রাজগিরে থাকা আর হলো না। কাল সন্ধেবেলা বেরিয়ে ফিরছি, হঠাৎ অন্ধকারে রুচিরা বোধহয় ঘুমন্ত একটা কুকুরের গায়ে পা দেয়। সে উঠেই ওকে কামড়ে দিয়েছে। এখানে তো একটি মাত্র ডাক্তার, তিনি অবশ্য যা করবার সবই করেছেন, কিন্তু তবু মনে হয় কলকাতায় নিয়ে গিয়ে ইঞ্জেকশনগুলো সেরে ফেলাই ভালো, কারণ কুকুরটার আর কোনো হদিশ পাইনি। খ্যাপা কিনা কে জানে। মনে করছি কাল এখান থেকে বাসে গিয়ে এই 12 ডাউন ধরব। কলকাতায় গিয়ে দেখা হবে। আপনি কবে আসবেন? দৃষ্টি কঠিন হয়ে এলো অমরেশের। ভয় হচ্ছে ঠিকই, অজ্ঞাত একটা আতঙ্ক। মনে হচ্ছে যে তার এই দুর্ভাগ্যের সঙ্গে রুচিরাকে জড়ানো হয়তো ঠিক হচ্ছে না। বিনা দোষে তার যদি কোনো ক্ষতি হয়, সত্যি সত্যি। আবার সঙ্গে সঙ্গেই মনে হচ্ছে সেও তো বিনা দোষেই সইছে এত নির্যাতন, তবে সে কেন রুচিরার জন্য চিন্তা করবে? স্বার্থপরই হবে সে। এত দুঃখের পর এতখানি সৌভাগ্যের সুযোগ যদি বা এসেছে হাতের কাছে এগিয়ে, কোনো মতেই তাকে সে ছাড়বে না। প্রাণপণ করেই লড়বে অদৃষ্টের সঙ্গে। প্রয়োজন হলে প্রাণ রাখবে তার এবং রুচিরার, দুজনেরই প্রাণ। ক্ষতি কি? গভীর রাতে 12 ডাউন মধুপুরে এলো। তবু ওদের খুঁজে বার করতে কষ্ট হলো না। কোনো অজ্ঞাত কারণে রুচিরার ঘুম ভেঙে গিয়েছিল এখানে এসেই। মুখ বাড়িয়ে সে অন্ধকার মধুপুর শহরের দিকে চেয়েছিল। অমরেশ আশাতে বাকি সকলেও জেগে উঠল। এত রাতে স্টেশন এসেছেন ঠাকুরজিকে দেখতে? একেই বলে টান। বৌদি, কি যে বলো না। তা না, মানে অপ্রতিভ হয়ে অমরেশ কতগুলো জবাবদিহি করতে গেল, ফলে আরো অপ্রস্তুত হতে হলো। রুচিরাও হয়ে উঠল লাল। তবে সকলেই যে খুশি হলো তাতে সন্দেহ নেই। উঠে পড়ুন না, একসঙ্গেই যাওয়া যাক। না না, মালপত্র রয়েছে, তাছাড়া বাচ্চা চাকর ভয় পাবে। গাড়ি চলে গেল। ছাড়ার আগে ওর ভেতরেই এক ফাঁকে রুচিরা হাত বাড়িয়ে দিয়েছিল।
অমরেশ সেই দুর্লভ হাতখানি নিজের হাতের মধ্যে ধরে চাপ দিয়েছে একটু। মনটা ভারী খুশি আছে। শীষ দিতে দিতে ফিরল অমরেশ। রিকশা থেকে নেমে মালিকে ডাকতেই সে দরজা খুলে দিল। রাজুকে ডেকে দিল সেই। বালতিতে জল রাখা ছিল। বেশ করে হাত পা ধুয়ে মুখে ঘাড়ে জল দিয়ে ঘরে এসে ঢুকল অমরেশ। রাজু আবার ঘুমিয়ে পড়েছে। হ্যারিকেন জ্বলছে মিটমিট করে, খুব কমানো। তাতে আলোর একটা আভাস মাত্র পাওয়া যায়। রাজুর জন্যই এই আলোটা সারা রাত জ্বলে। ওরও কেমন একটা ভয় হয়েছে। একেবারে অন্ধকারে মেঝেতে শুতে ভরসা পাচ্ছে না। মাথা মুখ তোয়ালেতে মুছতে মুছতে বিছানায় এসে বসল অমরেশ। আর মাত্র ঘন্টা 2 রাত আছে। এখন শুলে ঘুম আসতে আসতেই ভোর হয়ে যাবে। শোবে না বই পড়বে? মনটা বহুদিন পরে বড় প্রফুল্ল। খুশির একটা জোয়ার এসেছে মনে। সেজন্য ঘুমের ইচ্ছে খুব একটা নেই। রাত জাগার কোনো অবসাদও টের পাচ্ছে না। কথাটা ভাবতে ভাবতেই চোখটা পড়েছে ওর মাথার বালিশের দিকে। আবছায়া আলো, তবু মনে হচ্ছে বালিশের খাঁজের ছায়াটা যেন একটু বেশি গাঢ় না? মুহূর্ত মধ্যে সমস্ত চেতনা তীক্ষ্ণ, সজাগ হয়ে উঠল অমরেশের। চমকে উঠল না, চেঁচামেচিও করল না। নিঃশব্দেই ভালো করে তাকিয়ে দেখল। তারপর আলোটা বাড়িয়ে লণ্ঠনটা এনে ধরল। হ্যাঁ, ওই তো বালিশের খাঁজে ছায়ার সঙ্গে মিলিয়ে রয়েছে কালো রঙের সরু লিকলিকে একটি সাপ। অসহ্য রাগে অমরেশ যেন দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে উঠল নিমেষের মধ্যে। সে রাগ তার অদৃষ্টের ওপর, তার ভাগ্যের ওপর। সেই রাগ সুহাসিনীর ওপর। এদিক ওদিক চাইতেই নজরে পড়ল মোটা একটা বাঁশের লাঠি কোণে ঠেসানো রয়েছে। সে আস্তে আস্তে গিয়ে সেই লাঠিটা তুলে নিল। সাপটাও ততক্ষণে সজাগ হয়ে উঠেছে। লাঠি নিয়ে অমরেশ কাছে আসতেই বিছানা থেকে সরাত করে লাফিয়ে নিচে পড়েছে সে। নিচেই বেচারি রাজু শুয়ে আছে, কিন্তু অমরেশ কাজের জায়গায় যথেষ্ট ক্ষিপ্র হতে পারে, আর এখানেও। সে যেন বিদ্যুৎ বেগেই লাঠিটা বসিয়ে দিল সাপের মাথায়। ছোট সরু সাপ, লাঠিটাও বেশ মোটা। সাপের মাথাটা থেঁতলে চ্যাপ্টা হয়ে গেছে। মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে সে। সমস্ত দেহটা অসহায়ভাবে বেঁকে চুরে উঠছে বারবার। রাজু লাঠির শব্দে জেগে উঠে ওই দৃশ্য দেখে চিৎকার করে উঠেছে। কি হলো বাবু? বাবু, কি হলো? মালি এসেছে ছুটে, কিন্তু অমরেশের কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। সে কেমন যেন স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে সেই সাপটার মৃত্যু যন্ত্রণা দেখছে। চোখ ফেরাতে পারছে না। এমনই একটা অমোঘ আকর্ষণে ওর দৃষ্টি তাতে নিবদ্ধ। আনন্দ হয়েছে ওর, নিশ্চিন্ত হয়েছে, সেটা অমরেশও জানে না। ওর অনুভূতিও যেন জড়ো হয়ে গেছে। প্রথমের সেই অসহ্য রাগ আর নেই, বরং এই জিঘাংসার জন্য যেন নিজের কাছেই সে লজ্জিত। তবু তাকিয়েই আছে সে। সাপটা ছটফট করতে করতে খানিকটা এগিয়েছে দরজার দিকে। রাজু আরেক ঘা মারতে যাচ্ছিল, অমরেশ ইঙ্গিতে বাধা দিল। মুখ হাত ধুয়ে যখন প্রথম ঘরের ভেতর পা দেয় অমরেশ, তার তখনকার সেই পায়ের সজল ছাপটা
এখনো শুকোয়নি। একটু বেশি জলই ছিল বোধহয় পায়ে। পরিপূর্ণ ছাপটা যথেষ্ট জল নিয়ে স্পষ্ট হয়ে আছে মেঝের উপর। মরণাহত সাপটা তার পিষ্ট দলিত মুখটাকে কোনো মতে যেন বয়ে এনে সেই জলের ছাপের উপর এসে স্থির হয়ে গেল। এইবার বোধহয় মারাই গেল সে। হয়তো মৃত্যু যন্ত্রণার অসহ্য তৃষ্ণায় তাকে টেনে এনেছিল এই সামান্য জল রেখার দিকে। হয়তো সবটাই আকস্মিক যোগাযোগ মাত্র। কিন্তু অমরেশের যেন মনে হল অন্তিম মুহূর্তে সরীসৃপটা তার পদচিহ্নে পৌঁছে সমস্ত অপরাধের জন্য চরম ক্ষমা প্রার্থনা করে গেল। কে জানে কেন আজ সে সুহাসিনীর জন্য দুঃখ বোধ করল। বেচারি, সে নিজেও তো কখনো শান্তি পায়নি। সবার অলক্ষ্যে চোখের কোণ দুটো মুছে অমরেশ আবার বিছানাতে গিয়েই বসল। আরে বসবেন না বাবু, ভালো করে দেখে নি আগে আর কোথাও কিছু আছে কিনা। এই হিমে যখন সাপ বেরিয়েছে। না, আর ভয় নেই। শুনছিলেন মরণের পরেও, রচনা গজেন্দ্র কুমার মিত্র, গল্প পাঠে মীর, অমরেশ ও মালির চরিত্রে দীপ, সুহাসিনী রিয়া, শুভ্রাংশু মীর, শুভ্রাংশুর স্ত্রী ইন্দ্রাণী, রুচিরার চরিত্রে লাবণ্য, রাজু পুষ্পল, গল্পের সূত্রধার দীপ, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসের রিচার্ড, বিশেষ সহযোগিতায় অভিষেক, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।